ওসমান হাদির দুঃখজনক মৃত্যুর পরে এবং তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে, তাকে যেভাবে আততায়ীরা গুলি করে দেশ ত্যাগ করেছে, এই পুরো ঘটনাটাই একটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। এবং এটা এরকম যে একটা এরকম ঘটনা যে ঘটবে বাংলাদেশে, এর আভাস কয়েক মাস ধরে পাওয়া যাচ্ছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সিকিউরিটি অ্যাপারেটাস সাথে ইনভলভড প্রায় সকলের কাছে এরকম ইনফরমেশন ছিল যে বাংলাদেশে আহ, ভিন্ন কোনো রাষ্ট্রের মদদে এরকম আক্রমণ হতে পারে, এবং এটা হয়েছে। এটা হয়তো আমাদের কোনো রকম সিকিউরিটি ল্যাপসেস আছে, অথবা আমরা ওইভাবে প্রিপেয়ার ছিলাম না, কিন্তু এটা ঘটেছে এবং আমরা এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক। হাদির মতো একজন দক্ষ ছাত্র নেতার এভাবে মৃত্যু কখনোই মেনে নেওয়া যায় না। যারা জড়িত আছে তাদেরকে অবশ্যই আটক করতে হবে। যারা এই পরিকল্পনা করেছে তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে। যারা এদের সাথে জড়িত ছিল, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রিকায় বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে যে এখানে বিপুল পরিমাণে অর্থের লেনদেন হয়েছে। তো এদের সবাইকেই আসলে খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদির মৃত্যু পরবর্তী যে জিনিসগুলো আমরা দেখলাম, এখানে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বিশেষ কিছু গোষ্ঠী, বিশেষ কিছু ব্যক্তি সম্পূর্ণ নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে, যারা বহুদিন ধরে বলে আসছে প্রথম আলো, ডেইলি স্টার এই পত্রিকাগুলোর সাথে বিশেষ কোনো রাষ্ট্রীয় যোগাযোগ আছে, এই পত্রিকাগুলো বিশেষ কোনো গোষ্ঠীর পারপাস সার্ভ করছে, বহু মাস ধরে, বহু কয়েক বছর ধরে তারা এগুলো বলার চেষ্টা করেছে। এবং এই ইনস্টিটিউশন গুলোর উপরে এদের এক ধরনের ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি, এবং এদেরকে আমরা আইডেন্টিফাইও করতে পেরেছি যে এই ব্যক্তি এবং এই গোষ্ঠীরা অ্যাকচুয়ালি কারা, তারা কি চাচ্ছেন। কারা কারা তারা এই ব্যক্তি এবং গোষ্ঠী? এটা যেহেতু এটা একটা রেকর্ডেড কনভারসেশন, আমার এখন অন রেকর্ডে গিয়ে তো আসলে আমার বলার কিছু নেই। আপনি যদি একটু গত 24 ঘন্টার একটু সোশ্যাল মিডিয়া স্ক্রাবিং করেন, আপনি খুঁজে পাবেন এরা কারা। এবং এরা আপনার বিভিন্ন পার্টির সাথে, বিভিন্ন গোষ্ঠীর সাথে এরা আপনার এমবেডেড হয়ে গিয়েছে। নিশ্চয়ই খুঁজে পাবো, নিশ্চয়ই খুঁজে পাবো, এবং আমি হয়তো অবশ্যই। ধারণাও করতে পারি, কিন্তু এটা বলতে সমস্যা আছে নাকি? আমাদের মধ্যে কোনো ভয় কাজ করে যে আসলে না, 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 এখানে আমি তো ওদের নামটাম বলতে চাই না। ওই যে একটা লোক আছে ল্যাংটা সুলাইমান নাম, ওকে যদি আপনি একটু সার্চ করেন ল্যাংটা সুলাইমানকে, আপনি এটা খুঁজে পাবেন। ওকে, আমি এটা বলতে চাই নাই আপনাকে। সো ইউ উইল ফাইন্ড হু হি ইজ, এবং সে কি ধরনের কার্যকলাপ করে বেড়ায়। তার সহযোগী অনেকেই আছেন দেশে বিদেশে, এবং সরকারের ভেতরেও আমরা তো সবসময় শুনে এসেছি যে আমাদের সরকারের ভেতরেও একটা শ্যাডো সরকার বিদ্যমান। এই শ্যাডো সরকারের সাথে যারা আছেন, শ্যাডো সরকার যাদের পারপাস সার্ভ করছে, তারাই এগুলা সবকিছু ঘটিয়েছে। বিভিন্ন ভাবে, বিভিন্ন মাধ্যমে যে ইনফরমেশন গুলো আমাদের কাছে আসছে, গতকালকে তো আমরা রাত্রবেলা দেখলাম একটা চরম ভ্যান্ডালিজম করা হয়েছে। প্রথম আলোর অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, আপনার ডেইলি স্টারের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি ছায়ানটে আক্রমণ হয়েছে, উদীচিতে আজকে আক্রমণ হয়েছে, এবং ভারতীয় হাইকমিশনের অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে। আপনি তো আমার 2-3 দিন আগে একটা লেখা পড়ে থাকেন, ফেসবুকেও আমার লেখা আছে, ওখানে টুইটারও বোধ আছে, যে একটা চরম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার তোড়জোড় চলছে, এবং এই তোড়জোড়টা তারেক রহমানের নির্বাচন সামনে রেখে আশাকে ঘিরেই অনেকটা এরা একটা পরিকল্পনা করছে। সো যেহেতু এর মাঝখানে হাদির মতো একজন তরুণ নেতার মৃত্যু ঘটলো দুঃখজনক ভাবে, তারা এখন সামনে এই জিনিসটাকে এমন ভাবে প্লেস করবে আর কি, কারণ আগামীকালকে যখন তার জানাজাটা হবে, জানাজার পরবর্তী সময় বেশ বড় রকমের একটা আহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা আছে। এই অস্থিতিশীল পরিস্থিতি মানে কি, যে এটা রাতে দেখলাম সেরকম কিছু, নাকি অন্য আরো কোনো অস্থিতিশীলতার কথা বলছেন? আমি আসলে এটা বিস্তারিত এখন বলে আই ডোন্ট আচ্ছা ক্রিয়েট আচ্ছা, এনি কাইন্ড অফ প্যানিক। নিশ্চয়ই। কিন্তু যারা এটা করার পরিকল্পনা করছেন, আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে একটু ঘাটলেই কেউ বলতেছে যে পুরো দেশ থেকে লোক আসতে হবে জানাজায় অংশগ্রহণ করতে, সবাই দলে দলে ঢাকায় আসুন। বাংলাদেশে তো আসলে ধরেন জানাজার নামাজে কিন্তু ঢাকা শহরেও অনেক মানুষ বসবাস করেন, তারা অনেকেই আসবেন, আমি যতটা জানি অনেকেই যাবেন। আপনি যে পুরো বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে জানাজার নামাজ পড়তে হবে, এটা এমন, আমার কাছে জিনিসটা একটু অবশ্যই চোখে লেগেছে। তার হ্যাঁ, মানে কি জানাজার নামাজের পেছনে আসলে ভিন্ন উদ্দেশ্য আছে?
এই সেটা সেটা হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে দেখার জন্য যে আসলে কি উদ্দেশ্যটা এদের আছে এবং লোকজন জমায়েত করে তারা কি হুম। কোনো বিদেশি এম্বাসিতে ব্রিচ করতে চায় তো এবং এই যে যদি তারা আপনি যে বলছেন যে একটা উদ্দেশ্য থাকতে পারে 48 থেকে 72 আওয়ার্সের একটা, এই বিষয়ে কি আপনার তো অনেক মানে ভেতরে অনেক তথ্য আপনার কাছে থাকে, গোয়েন্দারা জানেন তো যে অস্থিতিশীল হতে পারে, তাদের কি কোনো প্রস্তুতি আছে বলে হ্যাঁ আপনি হ্যাঁ জানেন? অবশ্যই জানেন, অবশ্যই আপনি জানেন তারা অবশ্যই। প্রস্তুত নাকি হাদিকে গুলি করে পালানোর মতো ওই রকমই একটা প্রস্তুতি? না না না, হাদিকে গুলি করে পালানোর পরে আমার আমার মনে হয় না যে এই দোষটা সম্পূর্ণভাবেই আসলে সিকিউরিটি এজেন্সিদেরকে এভাবে দেওয়া উচিত, কারণ যখন এই ঘটনাটা ঘটার পরে দেখেন একটা সময় তো ছিল, একটা পিরিয়ড তো ছিল, 4 থেকে 5 ঘন্টা পরে আইডেন্টিটিটা জানা যায় এবং যারা তাকে পালাতে সহায়তা করেছে এরা কিন্তু বেশ স্মার্ট, এরা এরা বেশ পরিকল্পিত ভাবেই তারা পালাতে সহায়তা করেছে। আপনি দেখবেন যে ওর যে মোটরসাইকেলটা ছিল, মোটরসাইকেলের পেছনে যখন গুলি করে তখন ওটার পেছনে যেটা সিএনজি ছিল, হুম, হুম। এই সিএনজি গুলাও কিন্তু তার দলেরই সদস্য হ্যাঁ। এবং তাদের পরিকল্পনা ছিল যে যদি ব্যর্থ হয় তারা এখান থেকে স্মোক স্ক্রিন তৈরি করে তারা এখান থেকে স্কেপ করবে, তারা এখান থেকে পালিয়ে যাবে। হুম। সুতরাং যারা এই পরিকল্পনা নিয়ে করেছে নিশ্চয়ই 1 থেকে 2 দিনের প্ল্যান এটা ছিল না, এটা অনেক দিনের প্ল্যান ছিল এবং আহ, এই প্ল্যানিং এর কারণে আপনি দেখেন যে আমরা দেখতে পাচ্ছি এই ছেলেগুলা কিভাবে হাদির প্রচারণার ভিতর পর্যন্ত ইনফিলট্রেট করেছে। হুম। আপনি একটা ছেলেকে ঢোকালেন, কয়েকটা ছেলেকে আপনার প্রচারণার অংশ করলেন এমন সেন্সিটিভ সময়, এই ছেলেকে আমরা দেখলাম সে ইনকিলাব মঞ্চের অফিসে পর্যন্ত গিয়েছিল, তো নিশ্চয়ই পরিকল্পনা করেই তারা এই কাজটা করেছে, তাই না? জি, নিঃসন্দেহে। এবং এই পরিকল্পনাটা যে কিছু একটা আছে, তাকে যে ৩০টির মতো নাম্বার থেকে হাদিকে হত্যা সহ তার পরিবারের উপরে আক্রমণ ইত্যাদি নানান রকম হুমকি দেওয়া হচ্ছিল, সেটি যেমন জানা ছিল। সবকিছু আসলে গোয়েন্দাদের জানা ছিল। তারপরেও এই ঘটনাটি তো না থামানো গেল, না তাদের পালানোটা বেশ নিরাপদেই তারা পালিয়ে গেল। আ হুম এখানে হুম। মানে আপনি বলছেন গোয়েন্দা ব্যর্থতার কথা বলা যাবে না। তাহলে কি এরকম কিছু বলার গোয়েন্দা ব্যর্থতা এরকম কিছু বলার ওদেরকে সুযোগ আছে? আমি ঢালাও ভাবে দোষ প্রশ্নটা দেওয়া করি। যাবে না। শুধু আচ্ছা, শুধু তাদের দেওয়া যাবে না। কোনো মানে ইনভলভমেন্টটা কোথা থেকে? অনেকে বলছেন ডিপ স্টেটের ইনভলভমেন্ট আছে। আদৌ আছে কিনা আপনার কাছে, মানে এটাও একটু মানে জানতে চাই। ইনভলভমেন্টেরও কোনো ব্যাপার আছে কিনা? ইনভলভমেন্টের ব্যাপারটা আমার মনে হয় বেশ পরিষ্কার হয়ে গেছে যে এখানে কারা এটার সাথে করে ইনভলভ ছিল এবং কারা কোন উদ্দেশ্য নিয়ে এই এই ঘটনাটাই আপনার ঘটিয়েছে। আপনি দেখেন যে এই ছেলেটার আগে রাজনৈতিক অ্যাফিলিয়েশন কি ছিল এবং এই ছেলেটা যাদের সাথে রাজনীতি করতো, আমরা কয়েকটা নাম সামনে এসেছে, ইসমাইলের নাম সামনে এসেছে, আপনার সম্রাটের নাম সামনে এসেছে, আপনার জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী বিপ্লবের নাম সামনে এসেছে এবং আমার যে সমস্ত সূত্র আছে যাদের সাথে কথাবার্তা বলে, সূত্র মানে আপনার কোনো গোয়েন্দা সংস্থা অথবা কোনো সিকিউরিটি ফোর্সের সূত্র না, এটা আপনি বলেন আওয়ামী লীগ কেন্দ্রিক সূত্র বলেন, আন্ডারগ্রাউন্ড রেডের সূত্র বলেন, আমি তাদের সাথে অনেকের সাথে আমার কথাবার্তা বলতে হয়েছে এটার বিষয়ে। এটা নিয়ে আমি যেটা বুঝতে পেরেছি যে ইট ওয়াজ এ ভেরি মাচ কোঅর্ডিনেটেড প্ল্যান বাই আপনার বিপ্লব, সম্রাট, এই চক্রের মোহাম্মদপুর কেন্দ্রিক যে গ্যাংটা ছিল ওদের আওয়ামী লীগের, ওই চক্রের পরিকল্পনায় এই কাজটা করেছে। জি। আপনি তার পূর্বের রাজনৈতিক সম্পৃক্ততা বলছেন ছাত্রলীগ। আপনার পোস্টগুলো আমি খেয়াল করি। আপনি লিখেওছেন জি। যে তার রাজনৈতিক সম্পৃক্ততা কেমন? মানে এই সম্পৃক্ততা আবার অনেকে এরকমও প্রশ্ন করছেন, সেরকম সম্পৃক্ততা কিনা? যেরকম করে সাদিক কায়েম সম্পৃক্ত ছিলেন, হাসনাত, সাজিদ এনারা যেরকম সম্পৃক্ততা ছিলেন, যেটাকে এখন ইদানিং বলা হচ্ছে লুঙ্গির নিচে লুকিয়ে থেকে রাজনীতি করা। সেরকম আসলে আ আ আ এও লুকিয়ে থেকে, তাছাড়া এত কাছে আসলো কি করে হাদির? আচ্ছা আসলো, তিনি এরপরে যখন ছাত্রলীগ সবাই পালিয়ে বেড়াচ্ছে, তখন সে ব্যাংক লুট করার মতো ঘটনা ঘটালো, আবার জামিনও পেয়ে গেল। এরকম একটা ক্যারেক্টার পোর্টফোলিওর একজন মানুষ একদম হাদির ডান হাত হবার মতো ঘনিষ্ঠ পর্যায়ে চলে গেলেন। মানে এটা এটা কিভাবে? হুম। এই ছেলেটাকে যদি আপনি ট্র্যাক করেন আপনি দেখবেন যে ছেলেটার মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং ট্রেট আছে। সেগুলো কি যে তার চেহারা সে প্রায় চেঞ্জ করে। হুম। তার চুলগুলো কখনো অনেক বড় বড় থাকে, কখনো সে স্পেক্স পরে না, কখনো সে কন্টাক্ট লেন্স পরে, কালার্ড লেন্স পরে, কখনো সে আবার চুল বেশ ছোট করে ফেলে, আবার বেশ অদ্ভুত রকমের একটা ফ্রেম চশমা পরে এবং তাকে আমরা দেখেছি যে সে এই ঘটনার 1-1.5 মাস আগেও আহ, যখন সে অ্যারেস্ট হয়ে বের হয়ে আসে তখন সে একটা আওয়ামী লীগের ঝটিকা মিছিল করে, ওইখানেও সে ছিল, তাকে ওইখানে স্পট করা গেছে এবং হাদির সাথে যে যখন ইনভলভ হয়েছে তখন কিন্তু তার অ্যাপিয়ারেন্স আবার চেঞ্জ, ঝটিকা মিছিলের অ্যাপিয়ারেন্স এবং তার হাদির সাথে যখন সংশ্লিষ্ট হয় সেই অ্যাপিয়ারেন্স কিন্তু একরকমের না এবং এটা অনেকেরই তাকে চিনতে সমস্যা হবে যদি এভাবে সে আসে, কারণ তখন তো আসলে এক্সকিউজ মি নির্বাচনী প্রচারণার সময় তো অনেকেই আসে এবং হাদির পক্ষে অথবা টিমের পক্ষে হয়তো সেটাকে সেভাবে ফিল্টার করা পসিবল হয় নাই, বাট এটা কিন্তু ফিল্টার। জুলকারনাইন স্যার শুধু তো সে প্রচারণায় না, তার সাথে আড্ডায়, তার সাথে একদম ব্যক্তিগত আলাপচারিতায় ওয়ান ওয়ান কথা বলছেন, এরকম তো তাকে দেখা যাচ্ছে। শুধুমাত্র প্রচারণায় র্যান্ডম এসছেন এরকম তো না, তাকে তো খুব ভালো চেনা না, জানা বলে মনে হচ্ছে। এখন
আমি যেটা বললাম আপনাকে, যে যখন ইলেকশনের জন্য কেউ ক্যাম্পেইন করা শুরু করে, আর এই ছেলেরা খুবই ইয়াং ছেলে, হ্যাঁ, হাদি বলেন আপনি, এবং হুম, অন্য যারা আসছে, হাসনাত, সার্জিস, ওরা হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সুবাদে ক্যাম্পাসে কাজকর্ম করেছে, ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি করেছে, কিন্তু ব্রডার ওয়েতে কিন্তু অন্যান্য পলিটিক্যাল পার্টির কারা ছোটখাটো কর্মী, নেতা নেত্রী, মিড লেভেলের নেতা নেত্রী, এদেরকে কিন্তু আসলে ওদের চেনার সুযোগটা ওইভাবে হয় নাই। এই ছেলেকে তো চেনার সুযোগ হবে না যে ১ মাস আগে অস্ত্র নিয়ে ডাকাতি করতে গিয়ে আমার তাকে আমার মনে গ্রেফতার হয় না, হলো। কারণ আপনি তো ছাত্রলীগের বাংলাদেশে তো এত কয়েকদিন তার পর ফেসবুক পরই, থেকেও তো ওই ছবিগুলো দেখা গেছে। আপনি অনেকগুলো ছবি দিয়েছেন। তো তাকে কেন চেনা যাবে না? বাংলাদেশে তো আসলে কয়েকদিন, এখন যে অবস্থা, কয়েকদিন পর পরে কত মানুষ অ্যারেস্ট হচ্ছে। আর যেটা বললাম আমি আপনাকে, যে তার চেহারার মিলটা নাই। তার চেহারার যে মিলটা ছিল অস্ত্র সহ গ্রেফতার হওয়ার পরে, সে যখন আবার বের হয়েছে, তারপরে সে আবার চুল বড় করছে, আবার চুল বড় করার পরে সে আবার ঝটিকা মিছিল করছে, ঝটিকা মিছিলের পরে গিয়ে সে আবার আপনার তার হেয়ার কাট করে হুম, হুম। এরকম করেছে। সো এই যে তার একটা ট্রেন্ড, এটা বেশ সারপ্রাইজিং। হুম, মানে কথাটা শুনে না একটা সিনেমার কথা মনে হচ্ছে। 'বাজিগর' সিনেমা দেখেছি শাহরুখ খানের। কনট্যাক্ট লেন্স পড়লেই আর তাকে কেউ চেনে না। এরকম একটা পরিস্থিতি। মানে তার অনেকটা এরকম। তার এই ব্যাকগ্রাউন্ড এবং সে তো শুধুমাত্র হাদির সাথেই কথা বলছে তা না। ওই ঘনিষ্ঠ না, সার্কেলের মধ্যে অন্যরা তার সম্পর্কে কি জানেন? এটা কি আপনি জেনেছেন? তার তার বন্ধু-বান্ধব বা যারা আহ, আছে? তারাও কেউ অ্যাকচুয়ালি তাকে ডাউট করে না, বিকজ আমি ঘনিষ্ঠ সার্কেলের দু একজনের সাথে কথাবার্তা হুম। বলে যেটা বুঝতে পারলাম, হি ওয়াজ কোয়াইট আ সুইট টকার। সে বেশ মিষ্টি মিষ্টি করে কথাবার্তা বলে এদের ভেতরে আপনার বন্ধু সুলভ আচরণ করে সে এদের ভেতরে প্রবেশ করে গিয়েছে। জি। তাহলে কি ওই কনক্লুশনটা মানে শিবির যেভাবে গুপ্ত ছিল ছাত্রলীগে, এখন ছাত্রলীগ এসে গুপ্ত হয়েছে এদের মধ্যে? এরকম এরকম অ্যালার্মিং বিষয় হচ্ছে, এরকম কিন্তু একটা দুইটা না, এরকম অনেকেই আছে হুম, যারা ছাত্রলীগের সাথে ইনভলভ ছিল। তারা অনেক, আর আমি আপনাকে একটু আগে যেটা বললাম, যে যেহেতু ওদের জানার সুযোগ নেই, আর বাংলাদেশ তো আপনি ধরেন ছোট দেশ না তো, আমাদের তো 20 কোটি মানুষের দেশ, এত এত পোলাপান, আপনি কাকে চিনবেন, যে কে আগে কি করতো? ধরেন আপনার একটা ছেলে একসময় ফরিদপুরে ছাত্রলীগের রাজনীতি করতো, এই ছেলেটাকে, এই ছেলে যদি ঢাকাতে এসে যদি মিশে যায় আপনার সাথে করে কোন একটা পলিটিক্যাল পার্টির সাথে, আপনি তো চিনতে পারবেন না, আপনি তো জানতে পারবেন না। কিন্তু এই এরকম ছেলেটা তো সুযোগ হবে ঢাকারই না। ছাত্রলীগের একজন সাবেক হ্যাঁ, এই নেতা। ছেলেটা ঢাকায় ছাত্রলীগের, বাট ঢাকাতে যেমন ধরেন মোহাম্মদপুরের তো কতগুলো কমিটি, মিরপুরে কতগুলো কমিটি, ধানমন্ডিতে কতগুলো কমিটি, এখন ধানমন্ডির কোন কমিটির সে সেক্রেটারি ছিল না সচিব ছিল অথবা সভাপতি ছিল, এটা তো আপনার পক্ষে জানাটা খুব সহজ হবে না, কিন্তু কিন্তু এটা তো অনেকেই নিশ্চয়ই হয়তো আপনাদের পক্ষে জানা সম্ভব যে কার মাধ্যমে তিনি আসলে এর মধ্যে এসে ঢুকলেন। এই হাদি সেটা গ্রুপের জানার মধ্যে চেষ্টা করা হচ্ছে, হাদি গ্রুপের মধ্যে কেউ না জানার কেউ তো চেষ্টা আছেন করা যার হচ্ছে। মাধ্যমে বা যাদের মাধ্যমে তিনি ঢুকেছেন। আচ্ছা সেটা জানার জি। চেষ্টা হচ্ছে। আপনি আপনার ফেসবুকে লিখছেন যে মূল শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছে ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটি গুলি করতে সক্ষম হয়। তার পরিকল্পনা ছিল ৪টি গুলি করার। এই ট্রু। ঘনিষ্ঠ মহল কারা? মানে কাদের কাছ থেকে জানলেন আপনি? ওই যে আমি আপনাকে বললাম যে আমার যারা সোর্স আছে ভেতরে, আমার সোর্সের সাথে আমি এখন কথা বলেছি, তারা আমাকে, আমার কাছে যেটা দাবি করেছে মানে কি, যে আমার সোর্সের সাথে সে যখন কথা বলেছে, এরকম একটা কল রেকর্ড আমি শুনেছি। মানে সোর্সের সাথে কে কথা বলেছে? ওই শুটার? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। সেটি অবশ্য আপনি দেন নাই। আপনার মানে অনেক না, রেকর্ডিং আমি, কারণ আই উইল নেভার রিভিল মাই সোর্স, আচ্ছা, আই আচ্ছা আই ক্যানট স্পষ্ট। রিভিল মাই সোর্স, বাট সোর্স যেটা আছে, সোর্সের সাথে যখন কথোপকথন হয়েছে, ওইখান থেকে আমি শুনতে পেরেছি। সোর্স, আই রিকোয়েস্টেড হিম যে ক্যান আই হিয়ার, যে সে কি বলে অ্যাকচুয়ালি, ওইখান থেকে আমি শুনতে পেরেছি। আচ্ছা। আ আ সেই গোয়েন্দা তৎপরতার কথা আবার একটু জিজ্ঞাসা করি বা আইন শৃঙ্খলার প্রস্তুতির কথা মানে সামনের দিনে আপনি একটা তালিকা বলছেন যে আরো অনেকেই আসলে তালিকাভুক্ত আছে যারা যারা এই হিট লিস্ট সেটা বিভিন্ন মাধ্যম থেকে আমি জানতে পেরেছি, বিভিন্ন সূত্রের মাধ্যমে। এটা গোয়েন্দা সংস্থাও জানেন যে কারা এরকম এর মধ্যে আছেন, আপনি নজরদারির মধ্যে আছেন। এটা আসলে নাম তো আমি প্রকাশ করতে পারবো না, কারণ এটা প্রকাশ করা প্যানিক ক্রিয়েট করার কোনোই অর্থ হয় না। বাট যারা এরকম অবস্থা, এরকম ক্রাইসিসের মধ্যে আছেন অথবা এরকম ভালনারেবল, তাদেরকে অলরেডি অনেককে আমি নিজে ব্যক্তিগতভাবে ইনফর্ম করেছি যে দে শুড ইনক্রিজ দেয়ার সিকিউরিটি অ্যান্ড দেয়ার সেফটি মেজার্স অ্যাজ সুন অ্যাজ পসিবল। জি। এখন এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার কিছু বক্তব্য খুব আলোচনা হচ্ছে যেহেতু তিনি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে কাজ করছেন। আমি দেখছিলাম যে একজন সাবেক সেনা কর্মকর্তা মেজর মেহেদী তিনি বলছেন যে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে কাজ করেছেন। মানে তিনি যখন আর্মিতে যখন অ্যাক্টিভলি ছিলেন তার অধীনস্থ এবং তিনি দাবি করছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে রয়ের সম্পৃক্ততা আছে। এরকম কি কিছু আপনার অনুসন্ধানে কখনো আছে? মানে কেন তিনি কিছু মেজর করেন না, মেহেদীর কথা কেন আমি কিছু শুনেছি। করেন না? এজন্য আমার না, মানে এই প্রশ্নটা রেলেভেন্ট মেজর মনে মেহেদী হলো। কিছুদিন আগেও কোনো একটা জায়গা থেকে বলে সে আমার বিষয়ে গিয়ে কথাবার্তা বলে আসছে। আমি তার বিষয়ে আসলে ওইভাবে জানি না, বাট আমি তার যতটাই জানি আর কি, যে অনেকেই আছেন, এর মেজর মেহেদী আছেন, আমেরিকাতে থাকে, এক লেফটেন্যান্ট কর্নেল আছে, এরা আপনার সবসময় তাদের মধ্যে একটা কনস্পাইরেসি খুঁজে বেড়ানোর ইন্টেনশন আমি দেখি আর কি, যে কোনো কিছুই দে ক্যানট এস্টাবলিশ এনিথিং, তারা কোনো কিছু আপনার প্রমাণ করতে পারে না,
ফর এক্সাম্পল, আপনি যখন আমাকে দেখবেন অথবা অন্য কোনো জার্নালিস্টকে দেখবেন হু লাইক যারা নিজেদেরকে এস্টাবলিশ করার চেষ্টা করে সবসময়, উই অলওয়েজ কাম আপ উইথ এভিডেন্স। আমরা প্রমাণ নিয়ে আসি আপনার সামনে। আপনি যদি প্রমাণ ছাড়া, তো আমি অনেক কিছু বলতে পারি, বাট আমার রেসপন্সিবিলিটি থেকে, আমার যে অবস্থান সেখান থেকে আমার পক্ষে প্রমাণ ছাড়া কোনো কিছু করার সুযোগ নেই। যেমন আমি আপনি কিছুক্ষণ আগে যা যা বললাম, এই সবকিছুরই প্রমাণ আমার কাছে আছে। ওকে, সবকিছুরই এভিডেন্স আমার কাছে আছে। সুতরাং কালকে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে তুমি তো এটা বলেছো, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে কিনা, হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে। যদি আমার কোথাও প্রমাণ দেখাতে হয়, আই উইল অলওয়েজ শো দ্য এভিডেন্স। সো এরকম কথাবার্তা যারা বলে যে অমুক এই ওর সাথে যুক্ত আছে, এই এজেন্সির কাছে আছে, তুমি বলতেছো ভাই কাম আপ উইথ সাম কাইন্ড অফ এভিডেন্স। আপনি যদি দেখেন যে গত কয়েক মাসে বাংলাদেশে একজন সাবেক মার্কিন দূত, দূত না সরি, কূটনৈতিক, বেশ কয়েকবার ট্রাভেল করেছে। একই ব্যক্তি সমসাময়িক সময়ে পাকিস্তানও ট্রাভেল করেছে, এবং এই ব্যক্তির সাথে আমরা বিশেষ একটি রাজনৈতিক দলের বেশ কিছু ব্যক্তির ঘনিষ্ঠতা দেখতে পেয়েছি। বেশ কিছু ছবিও এসেছে, এবং ওই যে বললাম যে কিছু লোকজন আছেন যারা একটু এরকম এগুলা প্যাডেল করেন, হেট প্যাডেল করেন, তাদেরও একজনের ছবি আছে। সবারই একসাথে একটা ছবি আছে। এবং এই ব্যক্তির যদি আপনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখেন, অ্যাক্টিভিটিস যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে সে সবসময় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ নিয়ে ক্রমাগত বিভিন্ন গোষ্ঠীর সাথে ডিফেন্ড করার চেষ্টা করছে, অ্যাজ ইফ হি ইজ দ্য পিআর ম্যানেজার ফর দ্য ইন্টারিম গভর্নমেন্ট। বাট দ্যাট ইজ নট হিজ জব। লাইক হি ইজ এ ফরেনার, সে বাংলাদেশ নিয়ে তার আগ্রহ আছে, ঠিক আছে, ভালো, কিন্তু আমাদের ইন্টারনাল যে ব্যাপারগুলো আছে, পলিসিগত যে ব্যাপারগুলো আছে, এখানে একটা বিদেশি লোক এসে ইন্টারফেয়ার করবে, যে একসময় একটা মার্কিন দূত ছিল। এখন আপনাকে আমি যেটা বলছিলাম, হ্যাঁ, আপনি যদি দেখেন যে আমি তার নাম বলছি না, আপনার সোশ্যাল মিডিয়াতে গেলে ইউ উইল ফাইন্ড হিজ নেম। ওকে, তো ওই যে মার্কিন কূটনৈতিক, তার সাথে আপনি দেখবেন যে বর্তমান সরকারের ভেতরে আছেন এমন অন্তত দুইজন লোকের খুব ভালো ঘনিষ্ঠতা আছে। একজন আমাদের সংবিধান লেখার সাথে যুক্ত ছিলেন এবং বর্তমানে বিশেষ সহকারী হিসেবে আছেন প্রধান উপদেষ্টা, এবং আরেকজন হচ্ছেন মিস্টার খলিল, আমাদের যিনি প্রধান নিরাপত্তা নিরাপত্তা উপদেষ্টা, সরি। তো এগুলা কিন্তু আসলে মেলানো যায়, অনেক ডট মেলানো যায়, এবং এদের সাথে আরেকজনও আছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, উনিও এদের সাথে একসময় আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন, একই সাথে তারা কাজকর্ম করেছেন একই সাথে অনেক রকমের। তো এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, আপনি যদি এগুলো দেখেন, একটু অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন অনেক কিছু। এবং আপনি দেখেন যে আপনি যদি গত 24 ঘন্টার সোশ্যাল মিডিয়া অ্যানালাইসিস দেখেন, আপনি দেখবেন যে একটা স্ট্রং ন্যারেটিভ বিল্ড করা হচ্ছে। আমার মতো যারা আছে, মানুষ যারা দেশে নির্বাচন আশা করে, যারা দেশের ডেমোক্রেসি স্টাবলিশ হোক এই চেষ্টাটা করছে, যারা যেটা সত্য ঘটনা, যেটা সঠিক তথ্য, সেটা তুলে ধরার চেষ্টা করছে, আমরা কিভাবে কোঅর্ডিনেটেড ভাবে আক্রমণের শিকার হচ্ছে। কিন্তু মজার কথা হচ্ছে, যারা এগুলা করছে আমরা এদেরকে চিনি, জানি, বুঝতে পারি যে এটা কেন করার চেষ্টা করা হচ্ছে, কি কারণে করছে, এবং তারা যে সফল হবে না এটা সম্ভবত তারা বুঝতে পারছে না। কিন্তু যারা আছেন বিভিন্ন রাজনৈতিক শক্তি অথবা বিভিন্ন নিরাপত্তা সংস্থা, সবাই বুঝতে পারছে যে এটা হয়তো সফল হবে না, কিন্তু এই প্রসেসের মাধ্যমে তারা যে ক্ষতিটা করছে রাষ্ট্রের এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন দেশের সাথে যে সম্পর্কের তারা একটা ক্ষতি করছে, এটা আশা করি তারা একটা সময় ঠিকই বুঝতে পারবে। এবং যে ব্যক্তিগুলো তাদের সাথে ইনভলভ আছে, আপনি তো মুখোশ বেশি দিন পরে থাকতে পারবেন না। আপনার যে মুখোশ, এটা কিন্তু খুলে যাবে। আপনি কেন কি করছেন, কি উদ্দেশ্যে কি করছেন, এটা আপনি বেশি দিন রাখতে পারবেন না। হ্যাঁ, রাখতে পারবেন কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে ধরে রাখতে পারেন, কিন্তু একটা সময় কিন্তু এটা খসে পড়বে। এই মুখোশ খসে পড়লে কিন্তু দেন ইউ উইল লুজ ইট অল। আপনার আমও যাবে, তখন ছালাও যাবে, এরকম একটা অবস্থা হবে।